বেগম জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর উদ্বেগ, কি বলছেন ভারতের বিশ্লেষকরা? নীতি পাল্টে সমঝোতার বার্তা দিচ্ছে কি দিল্লি? মিশরের সমবেত শত শত ফিলিস্তিনে ইসরায়েলের নাকের ডগায় চলছে সশস্ত্র প্রশিক্ষণ, এই লড়াই প্রস্তুতির উদ্দেশ্য কি? নজিরবিহীন দক্ষতায় বিশ্বে কাঁপন ধরালো তুরস্কের কিজেল এলমা, আগামীর আকাশযুদ্ধ পাল্টে দেওয়ার কি আছে এতে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে 1 বছরের বেশি সময় ধরে ঢাকা দিল্লি অস্বস্তিকর সম্পর্কের মধ্যে হুট করে নতুন আলোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্ট্যাটাস। ওই স্ট্যাটাসে ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা আর শুভকামনা। একে নানা আঙ্গিকে ব্যাখ্যা করছেন বিশ্লেষকেরা। কেউ কেউ বলছেন ভুল থেকে শিক্ষা নিয়ে শোধরানোর চেষ্টা করছেন মোদী। আসলেও কি ঘটনা এমন? কে বলছেন ভারতের বিশ্লেষকরা? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গত 23 নভেম্বর থেকে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুস উভয় ক্ষেত্রেই সমস্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠে গোটা দেশ। শুধু বাংলাদেশ নয়, বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি গুরুত্ব পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। আর এবার তার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারত তার চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। 1 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের জন্য বহু বছর ধরে তিনি অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতায় নরেন্দ্র মোদীর এই উদ্বেগ প্রকাশকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন ভারতের বিশিষ্টজনেরা। মোদীর প্রতিক্রিয়াকে মানবিক ও প্রতিবেশী সুলভ আচরণ হিসেবে আখ্যা দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এই সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ANI ও টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2 ডিসেম্বর সেই সংবাদও এক প্রতিবেদনে প্রকাশ করে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, যেখানে বলা হয় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা প্রায়ই প্রতিবেশী দেশের নেতাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়ে থাকেন। এ ধরনের বার্তা আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এটিকে প্রতিবেশী হিসেবে নরেন্দ্র মোদীর ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। তবে 24-এর 5 আগস্টে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভিন্ন এক সমীকরণে পৌঁছায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশকে ঘিরে ভারতের একপাক্ষিক পররাষ্ট্রনীতি। শুধু একটি দলের উপর নির্ভরশীলতা ভারতের জন্য ক্ষতি ডেকে এনেছে বলে স্বীকার করেন দেশটির বিশ্লেষকদের অনেকে। সি রাজামোহনের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বাস্তবতা ভারতকে নতুন করে শিখিয়েছে। তার মতে শুধু ক্ষমতায় থাকা একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ রক্ষা করা যায় না। একই মত পোষণ করেছেন ভারতের আরেক বিশ্লেষক অমিতাভ রঞ্জন। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের অবস্থান পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নরেন্দ্র মোদীর এমন বার্তা ভারতের পক্ষ থেকে নতুন সমঝোতার প্রস্তুতি। মোদী হয়তো চাইছেন অতীতের ভুলের আর কোনো পুনরাবৃত্তি না হোক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানিয়েছেন উজমা খানম। ইমরানের মৃত্যু নিয়ে গুঞ্জন আর গত 1 সপ্তাহ ধরে সরকার বিরোধী ব্যাপক প্রতিবাদ কর্মসূচি আর পাল্টাপাল্টি হুমকির ধারাবাহিকতায় উজমা কারাগারে গিয়ে দেখা করেছেন। আদালতের আদেশও আমলে না নিয়ে সরকার ইমরানের সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়ায় গত সপ্তাহ থেকে আদিয়ালা কারাগার এলাকায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছিল পিটিআই নেতাকর্মীরা। ইসলামাবাদ হাইকোর্টে আদালত অবমাননার মামলাও করেছেন ইমরানের বোন আলিমা খানম। এমন ঘোলাটে পরিস্থিতিতে সোমবার পিটিআই
নতুন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলে নড়ে চড়ে বসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা করা হয়েছে 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি থাকবে 144 ধারা। 5-এর বেশি মানুষের উপস্থিতি ও সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। বিটিআই এর বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদে হাইকোর্টের সামনে জড়ো হয়ে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল অভিমুখে যাবে। এমন পরিস্থিতিতে মৃত্যুর গুঞ্জন সামাল দিতে ইমরানের আরেক বোন উজমা খানম আজ একজন আইনজীবী সহ আদিয়ালা কারাগারে গিয়ে দেখা করেন। দুর্নীতির দায়ে 14 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে 2023 সালের অগাস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। ইসরায়েলের নির্মম হামলায় যখন প্রতিবেশী দেশগুলোয় নিরস্ত্র মানুষের রক্ত ঝরছে, তখন সীমান্ত পেরিয়ে মিশরে জড়ো হচ্ছেন ফিলিস্তিনের শত শত যুবক, বেশিরভাগই মৃত্যুনগরী গাজার অধিবাসী। ইসরায়েলের একেবারে নাকের ডগায় তাদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে কায়রো। আশ্চর্যজনকভাবে এ নিয়ে বিন্দুমাত্র আপত্তি তোলেনি ইসরায়েলের পরম মিত্র পশ্চিমা বিশ্ব। এই প্রশিক্ষণের রহস্য কি? কোন উদ্দেশ্যে তৈরি হচ্ছেন এই ফিলিস্তিনিরা? বিস্তারিত মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্টে। যুদ্ধ পরবর্তী গাজায় নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শত শত ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। নতুন এই বাহিনীর সব সদস্যই হবেন গাজা উপত্যকার বাসিন্দা। তাদের বেতন দেবে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজায় ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মিশরের সঙ্গে পুরো প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন। গত বছর মিশরের মধ্যস্থতায় হামাস, ফাতাহ সহ বিভিন্ন দল গাজায় প্রায় 10,000 পুলিশ সদস্যের একটি বাহিনী গঠনে সম্মত হয়। এর মধ্যে 5,000 জনকে প্রশিক্ষণ দেবে মিশর, আর বাকি সদস্যরা আসবেন গাজার বিদ্যমান নিরাপত্তা বাহিনী থেকে। ওই পরিকল্পনার আওতায় চলতি বছরের মার্চে প্রথম ধাপে 500 জনের বেশি সদস্য কায়রোতে প্রশিক্ষণ পান। সেপ্টেম্বর থেকে নতুন 2 মাসের কোর্স শুরু হয়েছে, যেখানে শত শত নতুন সদস্য যুক্ত হয়েছেন। নতুন বাহিনীটি দলগুলোর অনুমোদিত টেকনোক্র্যাট কমিটির অধীনে পরিচালিত হবে। ইউরোপীয় ইউনিয়নও একটি পরিকল্পনার অধীনে গাজা উপত্যকায় 3,000 পর্যন্ত ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে আগ্রহী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুদ্ধ শেষ হওয়ার পর গাজায় হামাস বা পিএ কারোরই ভূমিকা গ্রহণ করতে রাজি নয়। অন্যদিকে হামাস জানিয়েছে, তারা গাজা শাসন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত হলেও ফিলিস্তিনি রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা রাখতে চায়। ফলে পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন এখনও অনিশ্চিত। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গত কয়েক বছর ধরে যুদ্ধের ময়দানে তোলপাড় ফেলে দিচ্ছে তুরস্কের অ্যাটাক ড্রোন। এবার জেট গতির লক্ষ্যবস্তু আকাশেই ধ্বংসের অনন্য নজির গড়ল তুর্কি ড্রোন প্রযুক্তি। আর কোনো দেশের পক্ষে এই দক্ষতা অর্জন সম্ভব হয়নি এখনো, যা কাঁপিয়ে দিয়েছে সমর শক্তিতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে। বলা হচ্ছে, ভবিষ্যতের আকাশযুদ্ধের ধারণা পাল্টে দিতে পারে তুরস্কের এই সাফল্য। চালকবিহীন যুদ্ধবিমান কিজেল এলমার দক্ষতা কেন অন্যদের থেকে আলাদা? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের মুসলিম ক্ষমতাধর রাষ্ট্র তুরস্ক এমন এক আকাশযুদ্ধ সক্ষমতার প্রদর্শন করেছে, যা দেখে চমকে ওঠে পশ্চিমা বিশ্ব সহ ক্ষমতাশীল দেশগুলো। দাবি করা হচ্ছে, দেশটি বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে আকাশ থেকে আকাশে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা বর্তমানে বিশ্বের আর কোনো দেশের হাতে নেই। দেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকার প্রথমবারের মতো তাদের তৈরি মনুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরকতার কিজেলেলমা থেকে আকাশে চলমান জেট চালিত লক্ষ্যবস্তুতে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে ধ্বংস করেছে। এই সফলতা দেশটির জন্য শুধু একটি পরীক্ষা নয়, বরং আধুনিক আকাশযুদ্ধের নিয়মই বদলে দিতে পারে। আনাদোলুর সংবাদে উঠে এসেছে এমন তথ্য। 30 নভেম্বর এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকার বলছে, সিনোপ উপকূলে পরিচালিত পরীক্ষায় কিজেলেলমা দৃষ্টিসীমার বাইরে থাকা উচ্চগতির লক্ষ্যবস্তু শনাক্ত করে তুরস্কে তৈরি গোগদোগান ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত হানে। এর আগে কোনো মানববিহীন যুদ্ধবিমান এমন গতিশীল আকাশ লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে পারেনি। এতে ব্যবহৃত হয়েছে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এসেলসানের তৈরি উন্নত মুরাদ এএসআই রাডার। এই রাডার শত্রু চোখে ধরা না পড়ে দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে সক্ষম।
লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর কিজেলেলমা নিজস্ব ডান বাম পাখার নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিখুঁতভাবে আঘাত হানে। এই পরীক্ষায় আকাশে কিজেলেলমার সঙ্গে অংশ নেয় 5টি F-16 যুদ্ধবিমান। মনুষ্যবিহীন ও মানুষবিহীন যুদ্ধবিমানের এই সমন্বিত উড্ডয়ন ভবিষ্যৎ আকাশ যুদ্ধের একটি বাস্তব নমুনা হিসেবে বিবেচিত হচ্ছে। আকাশের পুরো দৃশ্য ধারণ করে আরেকটি মনুষ্যবিহীন যুদ্ধবিমান বায়রকতার আকঞ্চে, যা তুরস্কের প্রযুক্তিগত পরিসরকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। স্টেলথ বৈশিষ্ট্যের কারণে কিজেলেলমা শত্রুর রাডারে খুব একটা ধরা পড়ে না। উন্নত সেন্সর ব্যবস্থার মাধ্যমে এটি শত্রুকে শনাক্ত করতে পারে তাদের চোখে পড়ার আগেই। এর আগে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে টলুন এবং টিবার AT-2 অস্ত্র দিয়ে সফল হামলা চালিয়ে কিজেলেলমা আকাশ থেকে ভূমিতে আঘাতের সক্ষমতা প্রমাণ করেছে। এবার পরীক্ষায় আকাশ যুদ্ধে এর দ্বিতীয় মাত্রা উন্মোচিত হলো, আকাশ থেকে আকাশে আঘাত হানার পূর্ণ সামর্থ্য। এই সবকিছুর পেছনে রয়েছে তুরস্কের ব্যক্তি মালিকানাধীন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকারের 2 দশকেরও বেশি সময়ের গবেষণা ও উন্নয়ন। 2003 সাল থেকে নিজস্ব বিনিয়োগে মনুষ্যবিহীন আকাশযান তৈরির প্রকল্পে কাজ করছে প্রতিষ্ঠানটি। বায়রকতার কিজেলেলমার এই সাফল্য শুধু তুরস্কের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়নি, বরং বিশ্ব আকাশ যুদ্ধের ভবিষ্যৎ কৌশলও বদলে দিতে পারে। মোরশেদ আলম, বাংলা ভিশন। সিরিয়ায় হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন ইসরায়েলের উচিত সিরিয়ার সাথে জোরদার আন্তরিক সম্পর্ক বজায় রাখা। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সিরিয়ার উন্নয়ন বাধাগ্রস্তকারী কর্মকাণ্ড থেকে ইসরায়েলের বিরত থাকা উচিত। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রশংসাও করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট শারা ইসরায়েল সিরিয়া 2 দেশের ভালোর জন্য কাজ করছেন। ট্রাম্প এমন সময়ে এই মন্তব্য করলেন যখন সিরিয়ায় বিমান ও স্থল হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। এর আগে গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর ধারাবাহিকতায় সিরিয়ার উপর থেকে কয়েকটি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে বিতর্ক নতুন নয়। ভুল তথ্য দেয়া, এক কথা বারবার বলা আর হুটহাট মেজাজ পরিবর্তনের প্রবণতায় সমালোচকরা বলছেন মাথায় সমস্যা আছে ট্রাম্পের, যা প্রতিনিয়ত তার আচরণে ফুটে উঠছে। এমন অবস্থায় গত বছর নির্বাচনের আগে করা ট্রাম্পের MRI পরীক্ষা নিয়ে নেতিবাচক গুঞ্জন আবারও সামনে চলে এসেছে। সমালোচনার তোড়ে শেষমেশ এতদিন অপ্রকাশিত MRI পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে হোয়াইট হাউস। কি আছে ওই MRI রিপোর্টে? ট্রাম্পের মাথায় গন্ডগোলের অভিযোগ কি আসলেই সত্য? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই বহুদিন ধরে চলছে মানসিক সক্ষমতা ও বয়সজনিত সীমাবদ্ধতার বিতর্ক। জনসমক্ষে বলা ভুল তথ্য, বারবার একই কথার পুনরাবৃত্তি, সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন, সব মিলিয়ে বিরোধীদের অভিযোগ ট্রাম্প বয়স ও মানসিক চাপের প্রভাব স্পষ্টভাবে বহন করছেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে তাকে নিয়ে ফায়ার অ্যান্ড ফিউরি নামের একটি বই প্রকাশ করেন মার্কিন সাংবাদিক মাইকেল উলফ। এরপরে নতুন করে বিতর্কের পালে হাওয়া লাগে। উলফ তার বইয়ে লেখেন, ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে। তিনি 10 মিনিটের মধ্যে একই কথা অন্তত 3 বার বলেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট 1 ডিসেম্বর জানান, সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের MRI পরীক্ষা করা হয়েছিল। এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ ছিল। তার হৃৎপিণ্ড ও রক্তনালী ভালো অবস্থায় আছে। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লেভিট বলেন, ট্রাম্পের বয়সী মানুষদের এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করানো ভালো। এর আগে 30 নভেম্বর MRI পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প জানান, MRI রেজাল্ট ভালো এসেছে। এটি মস্তিষ্কের MRI ছিল না, বুদ্ধিমত্তার পরীক্ষা করেছেন। তার মাথা একদম ঠিক আছে। বিশ্বাস না হলে MRI রিপোর্ট দেখাবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্পের এই বক্তব্য শুধু রসিকতাই নয়, বরং সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষা ঘিরে বাড়তে থাকা প্রশ্নেরও ইঙ্গিত। রসিকতা সুরে বলা এই কথা মুহূর্তেই আলোচনায় উঠে আসে। রয়টার্সের খবরে উঠে এসেছে এমনই তথ্য। সাধারণত স্বাস্থ্য পরীক্ষা হিসেবে MRI করা হয় না, কিন্তু কেন ট্রাম্পকে এটি করতে হলো?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর হোয়াইট হাউস দেয়নি। বিস্তারিত না জানানোর কারণে সমালোচকরা বলছেন, প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য কি ইচ্ছাকৃতভাবেই লুকিয়ে রাখা হচ্ছে? ট্রাম্পের বয়সজনিত সক্ষমতা নিয়ে দি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি বিশ্লেষণী প্রতিবেদনের পর তার ক্ষোভ আরও বেড়েছে। সেই প্রতিবেদনের নারী সাংবাদিককে তিনি ব্যক্তিগত আক্রমণ করেন বলে উঠে আসে প্রতিবেদনে। মোর্শেদা আলম, বাংলা ভিশন। বিশ্বের বুকে এমন এক শহর আছে যেখানে পথে ঘাটে বিড়ালের রাজত্ব। রাস্তায়, দোকানে, ক্যাফেতে কিংবা মসজিদের সিঁড়িতে শত শত বিড়ালের অবাধ বিচরণ। এতে মোটেই বিরক্ত নন নগরবাসী, বরং বিড়ালের খাবার, পানি আর চিকিৎসায় যার যার অবস্থান থেকে চেষ্টার কোনো কমতি রাখেন না তারা। শুনতে কল্পকাহিনী মনে হলেও বিড়াল বান্ধব শহরটি হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল। বিড়াল প্রীতির কারণে শহরটিকে ক্যাট ইস্তাম্বুল বলেও ডাকেন অনেকে। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। কেমন হতো যদি এমন একটি শহরে ঘুরে বেড়ানো যেত যেখানে রাজা রানী নয়, শাসন করে বিড়াল। কোনো কল্পকাহিনী না, বাস্তবেই তুরস্কের ইস্তানবুল এমন একটি শহর যেখানে মানুষ নয়, বিড়ালেরাই যেন শহরের প্রকৃত বাসিন্দা। আর তাই অনেকে মজার ছলে ইস্তানবুলকে ডাকেন ক্যাট ইস্তানবুল নামে। শহরের অলিতে গলিতে, মসজিদে, ক্যাফে বা দোকানে শত শত বিড়ালের আনাগোনা, অথচ কেউ বিরক্ত হন না, উল্টো খাবার, পানি বা চিকিৎসা দিয়ে দেখাশোনা করেন তাদের। ইস্তানবুল আর বিড়ালের সম্পর্ক নতুন নয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে শহরটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় থেকেই বিড়ালের আশ্রয়স্থল ছিল। সে সময় বাণিজ্যিক জাহাজে ইঁদুরের উপদ্রব কমাতে বিড়াল রাখা হতো। আর তখন সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ইস্তানবুল। বিভিন্ন দেশ থেকে পণ্যবাহী জাহাজে করে হাজার হাজার বিড়াল এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে শহরটিতে। পরে উসমানীয় সাম্রাজ্যের সময়ও এই বিড়ালগুলোকে রাখা হয় পবিত্র ও সহায়ক প্রাণী হিসেবে, কারণ তারা খাদ্যশস্য, গুদাম ঘর ও লাইব্রেরিগুলোকে ইঁদুরের হাত থেকে সুরক্ষা দিত। আজকের ইস্তানবুলে হাঁটলে দেখা যায় রাস্তার মোড়ে, ক্যাফের সামনে, বাজারে, পার্কে কিংবা মসজিদের সিঁড়িতে বসে থাকা অসংখ্য বিড়াল। লিগাল নোম্যাডস ওয়েবসাইটে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, শহরের প্রায় প্রতিটি এলাকায় রয়েছে খাবার ও পানির পাত্র। স্থানীয় মানুষরা নিজ উদ্যোগে সেখানে খাবার ও পানি রেখে দেন। এসব বিড়ালের অনেকেই কারো ব্যক্তিগত নয়, কিন্তু সবাই মিলেই তাদের দেখাশোনা করেন। কেউ তাদের খাওয়ায়, কেউ চিকিৎসা করে, কেউ আবার শুধু পাশে বসে গল্প করে। ইস্তানবুলে বিড়ালদের শুধু খাবারই নয়, থাকার জায়গাও আছে। ফ্লাই পিজিএস ব্লগে বলা হয়েছে, অনেক স্থানীয়রা নিজের দোকানের সামনে বা বাড়ির দেয়ালে ছোট্ট কাঠের ঘর তৈরি করে রাখেন, যাতে শীত বা বৃষ্টি থেকে বিড়ালগুলো নিরাপদে থাকে। অনেক সময় পর্যটকরা ক্যাফেতে বসে থাকলে হঠাৎ বিড়াল তাদের টেবিলে উঠে খাবারের পাশে বসে যায়। আশ্চর্যের বিষয়, সাধারণত কেউ বিরক্ত হয় না, উল্টো আনন্দ আর বিস্ময়ে ছবি তোলে। শুধু স্নেহ নয়, বিড়াল ও ইস্তানবুলের এই সম্পর্কের পেছনে রয়েছে এক ধরনের সম্মান। বহু তুর্কি বিশ্বাস করেন বিড়াল একটি বরকতময় প্রাণী। ইসলামিক ঐতিহ্যেও রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিড়াল প্রেমের গল্প, আর স্থানীয়দের আচরণে এর বাস্তব প্রতিফলনও দেখা যায়। আইনগতভাবেও এই বিড়ালগুলো সুরক্ষার আওতায় রয়েছে। গো টার্কি ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য অনুসারে তুরস্কে রাস্তার প্রাণীদের ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমনকি বহু এলাকায় স্থানীয় সরকার এসব বিড়ালের জন্য টিকা, চিকিৎসা ও বন্ধ্যত্বকরণ কর্মসূচিও পালন করেন। ক্যাট ইস্তানবুল নামটি তাই শুধুই মজার ছলে নয়, একটি বাস্তব সাংস্কৃতিক পরিচয়। দ্য প্যারিস রিভিউয়ে বলা হয়েছে, ইস্তানবুলের মানুষ বিড়ালদের পোষে না, বরং একসঙ্গে একই শহরে বসবাস করে। শহরটি যেমন মানুষের, তেমনি বিড়ালেরও। পর্যটকদের কাছেও এই বিড়ালরা হয়ে উঠেছে ইস্তানবুলের এক প্রতীক। কেউ তাদের সঙ্গে ছবি তোলে, কেউ সময় কাটায়, আবার কেউ শুধু দূর থেকে দেখে তৃপ্তি পায়। ইস্তানবুলের রাস্তায় হাঁটলে মনে হয় শহরের পুরনো ইট, নীল সমুদ্র আর হাজার বছরের ইতিহাসের পাশাপাশি নীরব গর্জনে, সৌন্দর্য আর স্বাধীনতার প্রতীক হয়ে এই বিড়ালরাই যেন ইস্তানবুলের প্রকৃত অভিভাবক। এবং হয়তো এ কারণেই শহরটিকে এখন অনেকে বলেন মানুষের শহর নয়, বিড়ালের স্বর্গ ক্যাট ইস্তানবুল।